Bismillahirrahmanirrahim. Dear students, honorable guardians and respected teachers, Assalamu alaikum. Dear students, I hope you saw my next video which I shoot about Take Questions Part 1. Today I take Questions Part 2. In Take Question Part 1, I showed two rules. General rules and exceptional rules. In that video, I present general rules and its 4 examples. Today, I show exceptional rules and its 4 examples. How you can use it to get 5 out of 5 in Take Questions. For better understanding, I will also speak in Bengali also. Now, dear students, write down. You have to take your exercise books and note down what I write on the board. Now look at the blackboard. I write one has done it. আমি বলতেছি একজন কাজটা করেছে একজন কাজটা করেছে ওয়ান এক কাজটা করেছে তার এরপর কোনো কিছু নেই ওয়ান যদি দেখো যে কোনো সেন্টেন্সে ওয়ান আছে যদি কোনো সেন্টেন্সে ওয়ান দেখো এরপর কোনো সাবজেক্ট না থাকে এরপর কোনো প্রোনাউন না থাকে তাহলে মনে করবে প্রোনাউন হিসেবে আমরা কি লিখবো টেকে সে ওয়ানটা লিখবো আর ওয়ান থাকলে সেন্টেন্সের শুরুতে প্রোনাউন হিসেবে আমরা কি লিখবো টেক কোশ্চেনের ক্ষেত্রে সে ওয়ানটা লিখবো এরপর দেখো এরপর কি অক্সিলারি হ্যাজ তাহলে আমরা জানি যে চার্ট ওয়ানে শো করেছিলাম কি হ্যাজ এর কি কন্ট্রাক্টেড ফর্ম কি বলেছিলাম হ্যাজেন কেন হ্যাজেন লিখেছি কেন দেখো একটু ওয়ান হ্যাজ ডান ইট এখানে বলা হচ্ছে একজন কাজটা করেছে করেননি বলা হয়নি তাই আমরা কি লিখবো তাহলে হ্যাজেন্ট ওয়ান তাই না তাহলে কি হবে আমাদের আনসারটা হ্যাজেন্ট ওয়ান Have you understand? Have you got the point what I want to mean you? I said যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে বিগিনিং এ সেন্টেন্সের বিগিনিং এ ওয়ান থাকে তাহলে প্রোনাউন হিসেবে টেকে ওয়ানটাই আসবে এরপর আমাদের কাজ হলো অক্সিলারি যদি কোনো সেন্টেন্সে আমি অক্সিলারিজ পাই সেই অক্সিলারিজটা আসবে নাবোধক হলে তো নট আসবে না যেহেতু এটা নাবোধক অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাই আমাদের টেক হলো নেগেটিভ টেক সেন্টেন্স যখন দেখবো আমি অ্যাফার্মেটিভ নাবোধক সেন্টেন্স হলে টেক হবে নেগেটিভ তাই নেগেটিভ হলো দেখো সেকেন্ড রুলস এক্সেপশনাল রুলস এর সেকেন্ড রুলস nobody likes you যদি কোনো সেন্টেন্সে দেখো যে nobody anybody everybody তাহলে প্রোনাউন হিসেবে কি বসবে they বসবে nobody everybody এবং anybody এর প্রোনাউন হবে they তাই they লিখলাম এবার আসি একটু লাইকস ভার্বের দিকে তাকাই লাইকস এটা কোন ফর্ম আছে প্রেজেন্ট ফর্ম আছে the main verb আছে কি প্রেজেন্ট ফর্ম আমরা জানি সাহায্যকারী ভার্ব হিসেবে কি আছে আমি চ্যাপ্টার 1 এ লিখেছিলাম ডু বা ডাজ বসে ডু বা ডাজ তাহলে এখানে দেখো দে এর সাথে কি ডাজ বসবে ডাজ কখন হয় থার্ড পারসন সিঙ্গুলার কিছু হলে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে শুধুমাত্র ডাজ বসে যেমন সাপোজ করিম রহিম হি শি ইট এগুলো হলে তার ক্ষেত্রে আমি কি ব্যবহার করব যে অক্সিলারিজ হিসেবে ডাজ এখানে দেখেছি দে তাহলে দে কখনো ডাজ কি করবে না কারণ কিছু করবে না অক্সিলারি হিসেবে আসবে কি ডু তাই আমি লিখবো এখানে কি ডু দে যেহেতু নু আছে এখানে তার মানে এটা নামবোধক বাক্য আর নেগেটিভ সেন্টেন্স স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় আমাদের টেক হবে অ্যাফার্মেটিভ তাই অ্যাফার্মেটিভ টেক ডু দে এবার আসো থ্যাঙ্ক 3 নাম্বার সেন্টেন্স দেখো থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকে ধন্যবাদ কে দিচ্ছে তুমি দিচ্ছ কেউ দিচ্ছে আমি দিচ্ছি অথবা আমরা দিচ্ছি থ্যাংক ইউ বলছি আমি বলছি তোমাকে থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ অর্থাৎ আমরা সাধারণত এখানে একটা ভুল করে থাকি সচরাচর আমরা একটা ভুল করে থাকি থ্যাংক ইউ দাদা আমরা জানি আমাদের প্রায় অনেক টিচার শিখায় যদি ভার্ব দিয়ে কোনো কিছু শুরু হয় তাহলে সেখানে কি লিখে দেবো আমরা উইল ইউ ভার্ব দিয়ে শুরু হলে আমরা উইল ইউ বা ওন দিয়ে শুরু করবো আসলে এটা ভার্ব দিয়ে শুরু হয়ে দেখো থ্যাংক ইউ এর যদি ইউ থাকে তাহলে সেটা কখনো কি হবে না উইল ইউ হবে না যদি থ্যাংক ইউর পর থ্যাংক এর পর অবজেক্ট থাকতো তাহলে কি হতো সেখানে উইল ইউ হতো যেমন শাট দ্য ডোর আমি বলতেছি শাট এক্সাম্পল দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে
তুমি শাট দ্য ডোর, দরজাটি বন্ধ করো। তাহলে শাট শাট হলো ভার্ব, তখন আমাদের আনসার হিসেবে কি আসতো উইথ ইউ বা ওন্ট ইউ। এখানে আমি লিখতে সেন্টেন্সটা কারেক্ট হচ্ছে। শার্টের পর কি নেই, ইউ নেই, আছে কি অবজেক্ট দ্য ডোর। তাহলে উইল ইউ ঠিক আছে, এখানে বলা হচ্ছে থ্যাংক ইউ। তাহলে আনসারটা এখানে কে বলতেছে, আমি বা আমরা বলছি থ্যাংক ইউটা। তাহলে আই থ্যাংক ইউ, আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। তাহলে এখানে প্রনাউন হিসেবে কি লিখতে পারি, আই বা উই হতে পারে। আই বা উই যে কোনো একটা লিখলে চলবে তোমাদের। এবার আসো থ্যাংক, কোন ফর্মে আসছে, প্রেজেন্ট ফর্ম। তাহলে কি হবে ডু। এখানে কি না বলতে কোনো কিছু আছে না, তাহলে ডোন্ট আই, ডোন্ট আই, ডোন্ট আই বা উই লিখতে হবে। এবার দেখো 4 নং রুলস, এক্সেপশনাল রুলস এর ক্ষেত্রে 4 নং রুলস এর ক্ষেত্রে কি হতে পারে, অ্যাজ ইউ সে, যে তুমি বলেছো, ইউ ক্যান ডু ইউ, তুমি এই কাজটা করতে পারবে। তাহলে এটা কেমন সেন্টেন্স, অ্যাজ হলো কমপ্লেক্স সেন্টেন্সের এলিমেন্টস। অ্যাজ দেখে আর বুঝতে পারবে সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স আছে। আর কিছু এলিমেন্টস বলো তো কমপ্লেক্স সেন্টেন্সে, দো, অলদো, এরপর কি হতে পারে সিন্স, হোয়েন, ডব্লিউএইচ ওয়ার্ড যুক্ত ওয়ার্ডগুলো কি কি, হোয়াট, হুইচ, হোয়েন, হোয়ার, হাউ, এগুলো হলো ডব্লিউএইচ ওয়ার্ড। এগুলো কোথায় বসে, টিল, আনটিল, এগুলো সব কমপ্লেক্স সেন্টেন্সের এলিমেন্টস। সেন্টেন্স এগুলো দেখলে আমরা মনে করবো এটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে। তাহলে আমরা কখন বলি কমপ্লেক্স সেন্টেন্সে, যেখানে অ্যাজ, সিন্স, হোয়েন, ডব্লিউএইচ ওয়ার্ডগুলো যুক্ত থাকবে। তার কি করবো না, আমরা ট্যাগ করার সময় এর সঙ্গে সেই সাবঅর্ডিনেট ক্লোজটা আমরা বাদ দিব। আমরা বাদ দিয়ে আমরা কি করবো, প্রিন্সিপাল ক্লোজ, ইউ ক্যান ডু ইট, এ ট্যাগ করবো। তাহলে আসলে প্রিন্সিপাল ক্লোজ আমরা পেলাম ইউ ক্যান ডু ইট। তাহলে এখানে আমরা পেলাম মডেল অক্সিলারি হিসেবে কি আছে, ক্যান। তাহলে ক্যান লিখবো, না বলতে কোন এলিমেন্টস আছে নেই, তাহলে কান্ট। প্রনাউন কি ইউ, কান্ট ইউ। I think you have got the 4 exceptional rules. যদি তোমরা এই 4টা exceptional rules বুঝো, তাহলে পরীক্ষায় অবশ্যই 4টা exceptional rules থেকে 2টা বা একটা আসতে পারে। তাহলে in my previous class I teach you general rules. You can get general rules. There are 2 examples about general rules and today I teach you exceptional rules. You can also get 2 sentences in exams about exceptional rules. I hope you understand both rules, general rules and exceptional rules. Today I show you 10 basic sentences, 20 basic sentences which you can get. If you exercise these 20 sentences, you can get 5 out of 5 in the exam. Just student, look at the blackboard. I write top 20 sentences about 10 questions. আমি 20টা সেন্টেন্স লিখবো, এখানে 10 কোয়েশ্চেন্স লিখবো। তোমরা যদি এগুলো বারবার অনুসরণ করো পরীক্ষা অবশ্যই ভালো একটা নাম্বার পাবে। প্রথম সেন্টেন্সটা একটু দেখো, টেলিং লাইস ইজ এ গ্রেট সিন। বলছি মিথ্যা বলাটা কি, মহাপাপ। অর্থাৎ ধরো টেলিং লাইস, আমাদের সাবজেক্টটা জানতে হবে টেলিং লাইস। টেলিং লাইস এর প্রনাউন কি হতে পারে, টেলিং লাইস হচ্ছে বস্তু, বস্তুর প্রনাউন কি হয়, ইট। তাহলে অক্সিলারি কি আছে, ইজটা আসবে। এটা কি হ্যাঁবোধক বাক্য, এটা হ্যাঁবোধক নাবোধক কোনো এলিমেন্টস নেই, তাহলে ইজেন্ট, ইজেন্ট ইট, ইজেন্ট ইট। মিথ্যা বলা একটা মহাপাপ, এ ট্যাগ করলে কি হয়, ইজেন্ট ইট। এবার আসো, 1 লাই begets 100 লাইস। একটা মিথ্যা হাজার হাজার মিথ্যা, শত শত মিথ্যা জন্ম দেয়। দেখো এর আগে আমি একটা সেন্টেন্স লিখেছিলাম এক্সেপশনাল রুলে, একটু দেখলে দেখতে পাবো সেখানে আমি কি লিখেছিলাম, 1 has done it, সেখানে লিখেছিলাম 1 has done it। 1 এর পর কোনো সাবজেক্ট কোনো প্রনাউন ছিল, নাউন ছিল না, নাউনটা প্রনাউন ছিল না। এখানে দেখো 1 এর পর লাই আছে, একটা মিথ্যা। অর্থাৎ যদি 1 এর পর কি থাকে, একটা নাউন বা প্রনাউন থাকে, তখন প্রনাউন হবে ইট। আর যদি 1 দিয়ে শুরু হয়, এরপর নাউন বা প্রনাউন না থাকে, তাহলে 1ই বসবে। তাহলে এখানে আমাদের প্রনাউন আসবে কি, ইট। ফার্স্টে রুট অফ ইন্টারোগেটিভ। এবার আসো বিগেটস, এটা কোন ফর্ম আছে, ভার্বের সাথে কি আছে, এস যুক্ত আছে, তার মানে এটা কি হবে, ডাজ। এস বাই এস যুক্ত হলে কি বসবে, ডাজ। হ্যাঁবোধক সব, তাই কি আসবে, ডাজেন্ট। নাবোধক ট্রেড, ডাজেন্ট ইট। তাহলে 1 এর পর নাউন বা প্রনাউন
নাউন থাকলে আমরা কি লিখব অবজেক্ট হিসেবে কি আসবে প্রোনাউন হিসেবে আসবে ইট এরপর মেইন ভার্ব কি দেখো মেইন ভার্বতে কি আছে এস আছে তাই আমরা সাহায্যকারী হিসেবে কি আনলাম ডাস আনলাম এটা হামুদক স্টেটমেন্ট তাই নামুদক টেক হলো কনস্ট্রাক্টেড ফর্ম হলো ডাজেন্ট আসো মেন হার্ডলি বিলিভস এ লায়ার মানুষ যে একজন মিথ্যাবাদীকে সচরাচর কি করে না বিশ্বাস করে না মেন জিনিস মাথায় রাখবে মেন এখানে যদি উমেন হতো উমেনের প্রণাম হতো শি মেন দ্বারা পুরুষকে বোঝানো হয় তাই কি হবে তাদের প্রণাম কি হি মেনের প্রণাম হলো হি তাই কি লিখলাম আর এখানে উমেন হতো তার প্রণাম হতো শি এবার আসো হার্ডলি যদি কোনো সেন্টেন্সে হার্ডলি থাকে সরি বিয়ারলি থাকে সেলডম থাকে হার্ডলি বিয়ারলি সেলডম থাকলে সেগুলো নেগেটিভ ওয়ার্ড হয় তার মানে নাবোধক কোনো কিছু আসবে না এখানে নাবোধক কোনো কিছু সেন্টেন্সটা নাবোধক এটা স্টেটমেন্টে এখন নাবোধকে আসে আমাদের ট্যাগ হবে হাবোধক ভাষা বিলিভস তাও এটা ফুল ফর্ম আছে প্রেজেন্ট ফর্ম দেখা একটু মূল ভাবে আসবে ইয়েস আছে তাহলে কি বসবে সাহায্যকারী হিসেবে ডাস এটাকে নেগেটিভ শব্দ করা আমাদের অ্যাফার্মেটিভ টেপ কি হবে ডাস হি দেখো একটু 4 নম্বর সেন্টেন্সটা লায়ার একজন মৃত্যুকে বলা হচ্ছে হ্যাজ টু লিভ কি করতে হয় জীবনযাপন করতে হয় মিজারেবল লাইফ যে মিথ্যাবাদী তাকে খুব একটা শোচনীয় জীবনযাপন করতে হয় তাহলে আসলে হ্যাজ টু দেখো লায়ার একজন লায়ারের প্রণাম কি হতে পারে হি বা শি সে মহিলা হতে পারে সে কি হতে পারে পুরুষ হতে পারে তাহলে কি হতে পারে হি বা শি প্রণাম হিসেবে আমরা কি লিখবো হি বা শি এবার হ্যাজ টু লিভ এখানে হ্যাজ আছে হ্যাজ কি দিলে আমরা হবে হ্যাজেন্ট যেহেতু না বলতে কোনো কিছু নেই হ্যাজেন্ট হি বা শি লিখলেও হবে যদি এখানে হ্যাজটাকে আমি প্রেজেন্ট ফর্ম লিখে প্রেজেন্ট দিয়েছিলাম তাহলে ডাজেন্ট দিয়ে করলো এটা হবে হ্যাজটাকে হ্যাজ লিখলেও হবে আবার এটা হ্যাজটাকে মূল ভার্ব ধরে যদি করি আমি মেইন ভার্ব ধরে করি তাহলে এখানে ডাজেন্ট লিখলেও আনসারটা ডাজেন্ট হি বা শি লিখলেও কারেক্ট হবে এবার একটু দেখো 5 নং সেন্টেন্স লেট দেম গত ক্লাসে আমি বলেছিলাম জেনারেল রুলসে মনে হয় বলেছিলাম লেট দেম লেট হিম লেট হার এগুলো থাকলে লেট মি থাকলে লেট আস না লেট আস থাকলে না বলেছিলাম লেট মি লেট হিম লেট হার এখন আস্তে আস্তে লেট দেম এগুলো হলে যদি এগুলো টেক করতে বলা হয় তাহলে আমরা লিখবো উইল ইউ টেক হিসেবে কি আসবে এখানে উইল তোমরা খাতায় লিখতেছো তাই না স্টুডেন্টরা হ্যাঁ অবশ্যই খাতায় লিখবে সবগুলো আমি কীভাবে কোনো সেটা নোট হিসেবে দেবো এখানে আমি বলতেছি লেট মি লেট হিম লেট হার আর লেট দেম থাকবে কোনো সেন্টেন্সে টেক করলে সেটা আমাদের কী হবে উইল ইউ বা ওন্ট ইউ লিখলেও চলবে এবার সব এর পর কি লিখছি আমি এখানে ইয়ে কমা দিয়েছি দে রিড অনলি টু পাস ইন দ্য এক্সাম এখানে বলেছি না তারা কিন্তু পরে কি জন্য পরীক্ষা পাস করার জন্য অনেক স্টুডেন্টকে দেখবে শুধুমাত্র পরীক্ষা পাস করার জন্য পড়ালেখা করে জীবনটাকে অনেক সুন্দরভাবে বলার জন্য পড়ালেখা করে অনেক সময় গার্ডিয়ানদের চাপে করে অনেক বাচ্চারা পড়ালেখা করে অর্থাৎ তারা কি বুঝে যে পড়ালেখা করে আমি জানি না অর্থাৎ শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য পাস করার জন্য একটা সার্টিফিকেটের জন্য অনেকে পড়ালেখা করে কিন্তু পড়ালেখার কিন্তু মূল থিম কিন্তু পরীক্ষা পাসের জন্য নিজেকে জাগ্রত করার জন্য শিক্ষা হলো কি আমাদের ভেতরে অন্তর্নিহিত যে গুণাবলীগুলো আছে বিহেভিয়ারের চেঞ্জ হতে হবে আমার আচরণগত পরিবর্তন হতে হবে এগুলো যদি হয় তাহলে আমরা কী করতে পারবো জীবনে অনেক দূর যেতে পারবো শুধুমাত্র পাশের পাশের উদ্দেশ্যে আমরা পড়ালেখা করবো না একটু দেখো এখানে লিখছে দে ডিড অনলি টু পাস ইন দ্য এক্সাম দেওয়া আছে নু তোমরা কি নু দেখে মনে করো সেন্টেন্সটা নেগেটিভ আসলে কিন্তু সেন্টেন্সটা নেগেটিভ না এখানে নু দ্বারা বোঝানো হচ্ছে এর আগে কেউ তোমার থেকে কিছু জিজ্ঞেস করেছিল অর্থাৎ আরেকজনের কথোপকথন হচ্ছিল এমন যদি নুয়ের পর দেখো কমা দেখো তাহলে মনে করবে এর আগে তোমাকে কেউ কিছু জিজ্ঞেস করেছিল তুমি তার উত্তর দিচ্ছ অর্থাৎ দুজনের কথোপকথনের ক্ষেত্রে এই ধরনের নোটা থাকে এই নোট থাকলে আমরা সেই নোটটাকে কী করবো না প্লান্টেড করবো না নো বাই ইয়েস হলে জাস্ট কমার পর থেকে একটু দেখবো দে রিড এবার আসো দে রিড তারা পড়তেছে তাহলে আসো তারা প্রণাম পেলাম কি দে বসালাম রিড এর বেস ফর্ম রিড তিনটা ফর্মই একই রিড প্রেজেন্ট ফার্স্ট পার্টিসিপল ফর্ম তাহলে এটা কি ফর্ম আছে সেটা বুঝতে পারতো অনলি টু পাস
তাহলে রিড এটা যেটা যদি এটা থার্ড পারসন সিঙ্গুলার, দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল, তাই রিড এটা প্রেজেন্ট টেন্স আছে, তাহলে কি বসবে ডু, নট নেই তাই ডোন্ট। আচ্ছা কি টেক কোয়েশ্চেন্স দিলাম, এখানে বসানোর চিহ্ন দিলাম, তাহলে এটা আমরা কি পেলাম, এটা এন ধরে আমরা বললাম না, নুটা হলে অন্যজনের কথোপকথনের উত্তর, তাই নুয়ের পর কমা থাকলে আমরা সেই নুটাকে কাউন্ট কি করবো না, অর্থাৎ আমরা নামবোধক সেন্টেন্স ধরবো না, এটা কিন্তু নুয়ের পর থেকে বলে দেখবা সেখানে নামবোধক কোনো এলিমেন্টস আছে কিনা দেখবে, একটু যেখানে নামবোধক কোনো এলিমেন্টস নেই, তাই আমি কি করলাম, যেহেতু প্রনাউন দেওয়া আছে দে বসালাম, আর ডোন্ট রিডের বেস ফর্ম রিডের অক্সিলারি হিসেবে আসবে, এটা যেহেতু প্রেজেন্ট টেন্স আছে তাই ডু, নট নেই তাই নট ডোন্ট। সব 7 নং সেন্টেন্সটা একটু দেখো, হোয়াই সাম পিপল ফরগেট, কেন কিছু মানুষ ভুলে যায়, ইট ইজ রিয়েলি এ কোয়েশ্চেন, এটা আসলে একটা প্রশ্ন, তাহলে একটু দেখো হোয়াই যুক্ত সেন্টেন্স, এটা বলেছিলাম আমি এর আগেও, আমি এক্সেপশনাল রুলসের মধ্যে তোমাদেরকে কি করেছিলাম, 4টা এক্সাম্পলে শো করেছিলাম, দুটোই জোয়ার দিয়ে স্টার্ট হলে এটা হলো এক কমপ্লেক্স সেন্টেন্স, এর আগেও ছিল একটা এস দিয়ে স্টার্ট হয়েছিল যেটা লিখেছিলাম, এটা লিখলাম হোয়াই দিয়ে, সেটা হোয়াট দিয়ে হতে পারে, হয় দিয়ে হতে পারে, হয় আর দিয়ে হতে পারে, হাউ হোয়াই দিয়ে হতে পারে, এছাড়া বলেছিলাম টিল আনটিল এগুলো দিয়েও হতে পারে, এগুলো দিয়ে শুরু হলে আমরা কি করবো, সেই সাবঅর্ডিনেট ক্লোজের আমরা কি করবো না, সাবঅর্ডিনেট ক্লোজ এ টেক করবো না, আমরা করবো প্রিন্সিপাল ক্লোজ। আসলে প্রিন্সিপাল ক্লোজ হলো কি, ইট ইজ রিয়েলি এ কোয়েশ্চেন, তাহলে ইজ হলো আসলে আমরা ইজটা জানি, এখানে ইজ এটা নামবোধক কোনো এলিমেন্টস নেই তাই ইজেন্ট, এরপর সাবজেক্ট হলো ইট isn't it. Number 8, that every religion teaches us to be a patriot. বলা হচ্ছে প্রতিটা ধর্ম আমাদেরকে শিক্ষা দেয় কি হওয়ার জন্য, দেশপ্রেমিক হওয়ার জন্য। প্রত্যেক ধর্ম, হিন্দু ধর্ম বলো, হিন্দু ধর্মের লোকরাও দেশপ্রেম, ভারতকে একটু দেখো, এরা ভারতের লোকজনগুলো কেমন, এরা দেশপ্রেম বুঝবে। তো আমাদের বাংলাদেশকে দেখো, আমরা স্বাধীনতা করে কি করলাম, মুক্তিযুদ্ধের মাধ্যমেই তো আমরা কি আবার নতুন একটা দেশ প্রতিষ্ঠা করলাম, নতুন একটা পতাকা পেলাম, নতুন একটা নাম পেলাম দেশে। ঠিক তেমনি প্রত্যেক ধর্মের লোক, খ্রিস্টান বলো, হিন্দু বলো, বুদ্ধিস্ট বলো, মুসলিম বলো, সবাই কি করে, তারা শিক্ষা দেয় কি জন্য, দেশপ্রেমিক হওয়ার জন্য। একটু আমাদের মূল টপিক হলো এভরি এর পর যদি বলি দেখো, ওয়ান দেখো, তাহলে কি হয়, প্রণাম হিসেবে বলেছিলাম দে বসে, এখন কি আমরা কি লিখলাম, এভরির পর রিলিজিয়ন ধর্ম, এভরির পর যদি বসতে হয় থিং হয়, তাহলে প্রণাম হিসেবে বসবে ইট। বলতে পেরেছি, এভরি এর পর বস্তু হলো, অর্থাৎ বিষয় টাইপের কিছু হলে, বিষয়ভিত্তিক কিছু হলে, অর্থাৎ প্রাণী না, অর্থাৎ ব্যক্তি বলছে না, পার্সন বলছে না, তখন কি বসবে প্রণাম, এর প্রণাম হিসেবে ইট। এবার আসে টিচেস কোন ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, তাহলে ডাজ, নাম তো কোন এলিমেন্টস নেই তাই ডাজেন্ট ইট। নাইন সেন্টেন্স দেখো, অল অফ আস, সো অল অফ আস, যদি বলা হয় অল অফ দেম, অল অফ হার, অল অফ হিম, যদি এই ধরনের সেন্টেন্স থাকে, অল অফ আস, অল অফ হিম, অল অফ দেম, অল অফ হার হলে, তখন আমাকে কি করতে হবে, সে আস, সে হিম, সে হারই কি করতে হবে, প্রনাউন রূপে যেতে হবে। প্রনাউন আস এ সাবজেক্টিভ গ্রুপ কি উই, তাহলে আসলে আমাদের প্রনাউন বসবে কি উই। এবার আসো আউট এটা একটা কি মরাল অক্সিলারি, তাহলে এটা বসবে আউট। নাও তো কোন এলিমেন্ট আছে রে, তাহলে আউটচেঞ্জ উই। এবার সেন্টেন্সটা একটু ভালো করে দেখো, আই এম ভেরি লেট অথবা আই এম স্টুডেন্ট, এই ধরনের সেন্টেন্স থাকলে এম হলে, এম কে যখন আমি টেক করবো তখন সেটা আর হয়ে যায়, টেক করলে সেটা কি হয় আর এর শর্ট ফর্ম বা কন্ট্রাক্টেড ফর্ম কি এন্ড, এটা হামদো তাই এন্ড হচ্ছে এন্ড আই বলতে পেরেছি। আই হলে আই এম থাকলে সেটা কি হবে আর এ পরিণত হয়, আই এমটা আর হয়ে যায়, আর যখন আর হয় নাবোধক হয়, টেকটা যখন নাবোধক হয় তখন সেটা আর হয়, তাই এন্ড লিখলাম, প্রনাউন আই। দেখো একটা সেন্টেন্স আমি লিখছি এখানে, একটু 14 নং সেন্টেন্সে দেখো, আই এম নট ডুইং দ্য সেম ওয়ার্ক, আমি একই কাজটা করতেছি না, তাহলে নাবোধক হলে এম আর, লেখ হবে কি এম আর,
প্রশ্নবোধক চিহ্ন। একটু ভালো করে দেখো, এরপর আই ইজ ওয়ার্ড বলেছি, আই একটা শব্দ, আমি একটা শব্দ। এখানে কি বলা হচ্ছে, আই দ্বারা কিন্তু কি বোঝানো হচ্ছে না, বস্তু বোঝানো হচ্ছে। আইকে কি কিসের হিসেবে বোঝানো হচ্ছে, বস্তু হিসেবে। তাহলে এটার প্রনাউন হবে কি, ইট। এটার প্রনাউন হবে, অর্থাৎ আইকে, আইয়ের প্রনাউন কেন আমি ইট লিখলাম, আইটা ইনভার্টেড কমার মধ্যে আবদ্ধ আছে, অর্থাৎ আইকে ইন্ডিকেট করা হচ্ছে, আমিকে ইন্ডিকেট করানো হচ্ছে। তাই আমি এখানে আইয়ের প্রনাউন লিখলাম ইট। শব্দ হচ্ছে আইটা, আমিটা একটা শব্দ, তার মানে কি প্রাণীর কিছু, তাই তাই ইট। এবার আসে ইজ, টেক করতে হলে অক্সিলারি কি আছে, ইজ। নামবোধক, তাই নামবোধক টেক, ইজেন্ট ইট, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। বা দেখো, হাউ ডিসগাস্টিং, কি বিরক্তিকর, কি আছে এখানে লাস্টে একটু দেখো তো, নোট অফ এক্সক্লেমেশন, বিস্ময়সূচক চিহ্ন। যদি এই যে অর্থাৎ যেটা কি সাবজেক্ট নেই, অক্সিলারি নেই, মেইন ভার্ব নেই, কিছু আছে কি, আছে কি, এই সেন্টেন্সে সাবজেক্ট এবং মেইন ভার্ব নেই, তার মানে হাউ ডিসগাস্টিং কি হতে পারে, সে কি বিরক্তিকর, সেই জিনিসটা কি বিরক্তিকর, এটা কি বিরক্তিকর। যদি জিনিসটা দ্বারা যদি ব্যক্তি বস্তু বোঝানো হয় তাহলে কি বসবে, দেন হাউ ডিসগাস্টিং আমরা আসলে ইট ইজ, তাহলে ইজেন্ট ইট, তাহলে ইজ আনি, নট নেই, নট আনি, ইজেন্ট। ডিসগাস্টিংটা হচ্ছে কি, বস্তুকে বোঝানো হচ্ছে, তাহলে ইজেন্ট ইট, ইজেন্ট ইট, হাউ ডিসগাস্টিং, ইজেন্ট ইট। এবার একটু দেখো 13 নম্বর সেন্টেন্সটা একটু দেখো, আই উড হেল্প ইউ ইফ ইউ কেম হিয়ার। যদি তুমি এখানে আমি তাহলে তোমাকে সাহায্য করবো। এখন কি আসবে, এটা কি, শেয়ার না উইল না হ্যাড দিয়ে আছে, দেখো অ্যাপোস্ট্রফি দিয়ে। যদি একটু ভালো করে মনে রাখো, হেল্প, হেল্পের আগে অলওয়েজ কি থাকে, যে অক্সিলারিজ থাকে, মরাল অক্সিলারিজ থাকবে, সেটা হেল্পের আগে যেটা থাকবে সেটা মরাল অক্সিলারিজ হবে, যেমন উড। যদি এখানে হ্যাড হতো তাহলে এটা কি হতো, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়ে যেত, হ্যাড হয়ে যেত। হ্যাজ হলো কিন্তু মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, হ্যাজ তো হতো না, যেহেতু ডি, তাহলে এটা হয় হ্যাড হবে, না কি হবে উড। এটা তাহলে আমাদের আনসারটা হবে কি, এটা উড। এটা কি আসতে পারে, এখানে হবে উড। না বোধক কিছু আছে, নেই, তাহলে উডেন্ট, এটা কি আই, প্রনাউন হলো কি আই, উডেন্ট আই। মনে হয় তোমরা যে আমি সেন্টেন্সগুলো বোঝানোর চেষ্টা করেছি, টপ 20 সেন্টেন্সেস, আশা করি তোমরা টপ 20 সেন্টেন্সেসগুলো বুঝেছ। তোমরা যদি এগুলো 20 সেন্টেন্সগুলো বাসায় ভালোভাবে এক্সারসাইজ করো, আশা করি পরীক্ষা অনেক ভালো নাম্বার পাবে এবং তোমাদের কাছে টেক কোয়েশ্চেনটা অনেক বেশি ইজি মনে হবে। আসলে টেক কোয়েশ্চেন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট পার্টস অফ ইংলিশ গ্রামার and pride almost all student gets 5 out of 5 in টেক questions. If you exercise these টেক questions every week in a day, you can get 5 out of 5. Okay, dear students, bye bye, Allah Hafiz.